সবকিছু বাদ দিয়ে কেন কানাডা মানুষের পছন্দ হবে? কানাডায় পড়াশোনা করার জন্য কি কি রিকোয়ারমেন্টস এর প্রয়োজন পড়তে পারে? প্রথমত যে রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস। মোস্ট অফ দ্য কেসেস পিএইচডির জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফিস দিতে হয় না যদি তারা স্কলারশিপ পেয়ে থাকে। কি কি ধরনের একাডেমিক ডকুমেন্টস গুলো প্রয়োজন পড়বে? তবে মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি মাস্টার্স করতে যান সেক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন। স্কলারশিপ পাওয়ার জন্য আপনার যা যা দরকার তা হচ্ছে গুড একাডেমিক রেকর্ডস, এক্সিলেন্ট IELTS স্কোর এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কেন কানাডা বেছে নেওয়া উচিত? হ্যালো ভিউয়ার্স, এই প্রসঙ্গে আজ আপনাদের সাথে কথা বলার জন্য আমি আছি তমরহিত এবং আজ আমার সাথে রয়েছে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের সিইও মশিউর রহমান। ওয়েলকাম, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আসলে বিশ্বে তো অনেক ধরনের দেশ আছে, যেমন অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, USA, যেটা সবার পছন্দ আছে। সব কিছু বাদ দিয়ে কেন কানাডা মানুষের পছন্দ হবে? আচ্ছা, প্রথমত হচ্ছে কোয়ালিটি অফ এডুকেশন অ্যান্ড হাই স্ট্যান্ডার্ড অফ লিভিং অ্যান্ড লাইফস্টাইল এবং রিজনেবল টিউশন ফিস, স্কলারশিপ অপরচুনিটিস, সেফ লার্নিং এনভায়রনমেন্ট, নর্থ আমেরিকান ডিগ্রি এবং ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি কিন্তু হচ্ছে কানাডা। সো এই বিষয়গুলোকে যদি আমরা মূল্যায়ন যদি করে থাকি, সো অফকোর্স আমাদেরকে কানাডাকে বেছে নেওয়া উচিত। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যেই কারণে কানাডা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন, তা হচ্ছে পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে আপনি খুব সহজেই স্থায়ীভাবে বসবাস করার কিন্তু সুযোগ পাচ্ছেন এই কান্ট্রিতে, যে কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে কানাডা অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন। ওকে, এই সব প্রসঙ্গ নিয়ে আসবো, তবে তার আগে জানতে চাই যে কানাডা আমাদের বাংলাদেশি স্টুডেন্টের জন্য কিংবা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কি কি ধরনের কোর্স বা প্রোগ্রাম অফার করছে? আচ্ছা, কানাডাতে বাংলাদেশি স্টুডেন্ট সহ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা অফার করে থাকছে। ইউনিভার্সিটিগুলো ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি অফার করে থাকে। ইউনিভার্সিটির পাশাপাশি আপনার কিছু ইনস্টিটিউশন রয়েছে এবং কলেজ রয়েছে যারা ডিপ্লোমা এবং অ্যাডভান্স ডিপ্লোমা প্রোগ্রামগুলো অফার করে থাকে। তবে বেশ কিছু ইউনিভার্সিটির পাশাপাশি কলেজগুলোতেও কিন্তু ব্যাচেলর এবং মাস্টার্স ডিগ্রি অফার করে থাকে। ওয়াইড রেঞ্জ অফ, আপনি বিজনেস, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্স, সোশ্যাল সায়েন্স, ল থেকে বিভিন্ন বিষয়ে আপনি কিন্তু ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি ডিগ্রি কিন্তু অ্যাচিভ করতে পারেন। সেক্ষেত্রে কানাডায় পড়াশোনা করার জন্য কি কি রিকোয়ারমেন্টস এর প্রয়োজন পড়তে পারে? প্রথমত যে রিকোয়ারমেন্টটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে একাডেমিক রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনি যেই সাবজেক্টই পড়াশোনা করতে চান না কেন তার সাথে আপনি বাংলাদেশ থেকে যেই একাডেমিক কোয়ালিফিকেশন শেষ করেছেন তার সাথে একটা সামঞ্জস্যতা থাকা প্রয়োজন এবং গুড জিপিএ, যারা ব্যাচেলর করতে যাচ্ছেন তাদের এসএসসি এবং এইচএসসিতে ভালো একটা জিপিএ প্রয়োজন, আর যারা মাস্টার্স করতে যাচ্ছেন তাদের ব্যাচেলরে গুড সিজিপিএ প্রয়োজন। বিসাইডস দ্যাট দে নিড টু হ্যাভ এ ভেরি গুড ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর, ফর অ্যান এক্সাম্পল IELTS, TOEFL, Duolingo কিংবা PTE স্কোরের প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, বিদেশে উচ্চশিক্ষা মানেই একটা খরচের ব্যাপার, সেক্ষেত্রে কানাডায় উচ্চশিক্ষার জন্য কেমন খরচ হতে পারে? ইট ডিপেন্ডস যে আপনি কোন ইনস্টিটিউশনে যাচ্ছেন, কোন লোকেশনে যাচ্ছেন, কেন কানাডা ইজ এ হিউজ কান্ট্রি। সো এক এক লোকেশনে এক এক ধরনের ইউনিভার্সিটি রয়েছে, এক এক ধরনের কোর্স তারা অফার করে থাকে, এক এক সেমিস্টারে এক এক ধরনের স্কলারশিপ তারা অফার করছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে। অন অ্যান অ্যাভারেজে আমরা যদি ব্যাচেলার কোর্সের কথা বলে থাকি সেক্ষেত্রে টিউশন ফিস হয়ে থাকে $18,000 Canadian থেকে শুরু করে $30,000 Canadian per year for the bachelor program. For masters, it depends. Usually $35,000 Canadian থেকে শুরু করে $60,000 Canadian. পিএইচডির ব্যাপার ইট কমপ্লিটলি ডিপেন্ডস। মোস্ট অফ দ্য কেসেস পিএইচডির জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে ফিস দিতে হয় না যদি তারা স্কলারশিপ পেয়ে থাকে। তবে বাংলাদেশ থেকে যেই ধরনের স্টুডেন্টরা পিএইচডি করার জন্য কানাডাতে যেয়ে থাকেন তারা কিন্তু ফুললি ফান্ডিং নিয়েই যান। বাহ, এটা একটা গ্রেট নিউজ ফর আস। অফকোর্স। তো সেই ক্ষেত্রে কানাডায় উচ্চশিক্ষার জন্য কি কি ধরনের একাডেমিক ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে? ওকে, ফর অ্যান এক্সাম্পল আপনি যদি ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করার জন্য কানাডাতে যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার 12 গ্রেড ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। ফর অ্যান এক্সাম্পল আপনার এইচএসসি সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, আপনি যদি ইংরেজি মাধ্যমে যদি পড়াশোনা কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে আপনার এ লেভেল সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট। অন দ্য আদার হ্যান্ড আপনি যদি মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করে থাকেন কানাডাতে সেক্ষেত্রে আপনার ব্যাচেলারের সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, বিসাইডস আপনার 2 রিকমেন্ডেশন লেটার। ইট ডিপেন্ডস অন দ্য ইউনিভার্সিটি। কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে 3টা রিকমেন্ডেশন লেটার চেয়ে থাকে, কিছু কিছু ইউনিভার্সিটি রয়েছে তারা 2টো রিকমেন্ডেশন লেটার চেয়ে থাকে। তবে মোস্ট ইম্পর্টেন্টলি যদি আপনি মাস্টার্স
মাস্টার্স করতে যান সেক্ষেত্রে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উড বি দ্য ওয়ান অফ দ্য বেস্ট অপশন, কেননা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কিন্তু আপনার প্রোফাইলটাকে আরও অনেক বেশি এনহ্যান্স করবে এবং ভ্যালু অ্যাড করবে। সেক্ষেত্রে টপ র্যাঙ্কিং ওয়ার্ল্ড ক্লাস ক্যানাডিয়ান ইউনিভার্সিটিগুলো কিন্তু আপনার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক দূর এগিয়ে রাখবে ওয়ার্ল্ডের অন্যান্য কান্ট্রির স্টুডেন্টদের থেকে সাথে তুলনামূলকভাবে যদি আমরা বিশ্লেষণ যদি করে থাকি। আপনি বলছিলেন স্কলারশিপের কথা। কানাডিয়াতে যদি বাংলাদেশি স্টুডেন্টরা উচ্চশিক্ষার জন্য যায় তাহলে তারা কি ধরনের স্কলারশিপ সুযোগ পেতে পারে? ওয়েল, স্কলারশিপ ইজ এ গিফট অফকোর্স। স্কলারশিপ পাওয়ার জন্য আপনার যা দেওয়ার দরকার তা হচ্ছে গুড অ্যাকাডেমিক রেকর্ডস, এক্সিলেন্ট IELTS স্কোর এবং আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। সো আপনার গুড অ্যাকাডেমিক রেকর্ডস, এক্সিলেন্ট IELTS স্কোর এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই ক্যানাডিয়ান ইউনিভার্সিটিগুলোতে স্কলারশিপের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন। এবং মজার বিষয় রয়েছে, মোস্ট অফ আর স্টুডেন্ট ফ্লাই ইন ক্যানাডা উইথ দেয়ার স্কলারশিপ। ওয়াও! তো সেক্ষেত্রে ভাইয়া ডকুমেন্টেশনের একটা ব্যাপার থাকে অ্যাডমিশনের জন্য, যেটা নিয়ে সবাই অনেক বেশি কনফিউজ থাকে। কি ধরনের ডকুমেন্টেশন প্রয়োজন কানাডায় উচ্চশিক্ষার জন্য? কানাডাতে উচ্চশিক্ষার জন্য ব্যাচেলরের স্টুডেন্টদের জন্য এক ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজনীয়তা রয়েছে, মাস্টার্সের স্টুডেন্টদের জন্য আরেক ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে, যারা স্পাউস নিয়ে যেতে চান তাদের জন্য এক ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে, আবার যারা পিএইচডি করার জন্য যান তাদের জন্য আরেক ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন রয়েছে। ফর অ্যান এক্সাম্পল, আপনি যদি ব্যাচেলর করার জন্য যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট অর্থাৎ ক্লাস 12 সার্টিফিকেট, ট্রান্সক্রিপ্টের প্রয়োজনীয়তা রয়েছে। আর আপনি যদি ইংরেজি মাধ্যমে পড়াশোনা যদি করে থাকেন সেক্ষেত্রে আপনার A levels সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টের প্রয়োজনীয়তা রয়েছে। বিসাইডস ইউর ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর কার্ড, ফর অ্যান এক্সাম্পল IELTS, TOEFL কিংবা PT এর স্কোর প্রয়োজনীয়তা রয়েছে। অন দ্য আদার হ্যান্ড, যদি আপনি মাস্টার্স করার জন্য যদি যেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ব্যাচেলরের ট্রান্সক্রিপ্ট এবং সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। বিসাইডস আপনার 3টা রিকমেন্ডেশন লেটার কিছু কিছু ইউনিভার্সিটি চেয়ে থাকে। আপনার যদি কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে অফকোর্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লেটারের পাশাপাশি আপনার রিকমেন্ডেশন লেটারও কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য। ওকে, কানাডাতে উচ্চশিক্ষার জন্য যখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যাচ্ছে বা বাংলাদেশিরা যাচ্ছে তাদের জন্য কি জব অপরচুনিটিস রয়েছে? প্রচুর পরিমাণে অপরচুনিটিস রয়েছে, বাট অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি যখন ক্যানাডাতে যাবেন মোস্ট অফ দ্য কেসেসে তারা কিন্তু পার্ট টাইম জব করে থাকে, কেননা ওদের রুলসটা হয়েছে আপনি উইকলি 20 আওয়ার জব করার সুযোগ পাবেন এবং যখন আপনি হলিডেতে থাকবেন তখন আপনি ফুল টাইম জব করার সুযোগ থাকবেন। তো নর্মালি আমরা যেটা দেখতে পাই স্টুডেন্টরা যখন পড়াশোনা চলাকালীন সময় তখন তারা রিটেল শপগুলোতে জব করে থাকেন। ফর অ্যান এক্সাম্পল, আপনার ওয়ালমার্ট রয়েছে, বাংলাদেশে যেমন আপনার শপটা রয়েছে, এগোরা রয়েছে, ঠিক ক্যানাডাতে ওয়ালমার্ট কিন্তু অত্যন্ত জনপ্রিয় কিন্তু একটি রিটেল শপ। তার পাশাপাশি বাংলাদেশে যেমন আপনি দেখবেন কফি হাউসগুলো রয়েছে। সো টিম হর্টনস ইজ ওয়ান অফ দ্য টপ কফি শপ ইন ক্যানাডা। সো অনেক স্টুডেন্ট কিন্তু এই ধরনের জবগুলো কিন্তু বেছে নিচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের জবের ক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু নিজেদেরকে এঙ্গেজ করছে। ওকে, কানাডায় উচ্চশিক্ষার জন্য যখন বাংলাদেশিরা যায় তখন তারা সেখানে স্থায়ীভাবে বসবাসের কোনো সুযোগ পায়? অফকোর্স, ক্যানাডা পৃথিবীতে একমাত্র কান্ট্রি যে কারণে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা চুজ করে থাকে ফার্দার স্টাডি আব্রড ডেস্টিনেশন হিসাবে, কেননা এই কান্ট্রিকে বলা হয় সেকেন্ড লার্জেস্ট কান্ট্রি আফটার দ্য রাশিয়া। আপনি যদি ল্যান্ড সাইজ যদি দেখে থাকেন দেখবেন দে হ্যাভ এ হিউজ ল্যান্ড বাট দে হ্যাভ এ স্মল নাম্বার অফ দ্য পপুলেশন। সো তারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে সবসময় এনকারেজ করে থাকে, প্লিজ কাম অ্যান্ড এক্সপ্লোর ক্যানাডা। আর আমরা বলে থাকি আমাদের ভাষায় স্টাডি, ওয়ার্ক অ্যান্ড সেটেল ইন ক্যানাডা। সো ইউ উইল বি গোয়িং টু দ্য ক্যানাডা ফর ইউর স্টাডি পারপাস। ইন দ্য মিন টাইম ইউ ক্যান ওয়ার্ক। ইন দ্য মিন টাইম আফটার কমপ্লিটিং অন ইউর এডুকেশন ইউ উইল বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর এ পার্মানেন্ট রেসিডেন্সি। ওয়াও, গ্রেট অপরচুনিটি ফর অফ কোর্স। কানাডাতে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদের গাইড করেন। ক্যানাডা স্টাডি পারমিট ভিসাটা একটু ডিফারেন্ট কম্পেয়ার টু আদার ডেস্টিনেশন। ইফ উই কম্পেয়ার উইথ দ্য অস্ট্রেলিয়া, ইফ উই কম্পেয়ার উইথ দ্য New Zealand, if we compare with the United States of America, ক্যানাডাতে যাওয়ার জন্য সোর্স অফ ফান্ডিং ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। কেননা ওরা দেখতে চায় আপনি যে ক্যানাডাতে পড়াশোনা করতে যাচ্ছেন আপনার পর্যাপ্ত পরিমাণে অর্থ রয়েছে, আপনার প্যারেন্টস আপনার থাকা, খাওয়া এবং পড়াশোনার খরচ উনি বহন করার জন্য কোয়াইট অ্যাফোর্ডেবল, কোয়াইট এলিজিবল। সো এই ডকুমেন্টগুলো আপনাকে কিন্তু এম্বাসিতে সাবমিট করতে হবে এবং ভিসা অফিসারকে আপনাকে স্যাটিসফাই করতে হবে যে আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণে অর্থ রয়েছে আপনার অ্যাকোমোডেশন এবং পড়াশোনা কন্টিনিউ করার জন্য, সাপোর্ট করার জন্য। ওকে, কানাডাতে স্টাডি পারমিট ভিসার জন্য কি স্পন্সর হতে পারে?
ইউজুয়ালি যে কেউ স্পন্সর হতে পারে। ইমিগ্রেশন থেকে তেমন কোনো ধরাবাঁধের নিয়ম নেই যে আপনার প্যারেন্টসই করতে হবে কিংবা আপনার কোনো রিলেটিভ করতে পারবে না। বাট আমরা যেহেতু অনেক বছর ধরে কানাডা নিয়ে কাজ করছি, আমরা সবসময় এনকারেজ করে থাকি যে স্টুডেন্টের প্যারেন্টস যাতে স্পন্সর করে থাকে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যারা অনেক বছর ধরে জব করছেন তারা চাইলে নিজের স্পন্সর কিন্তু নিজেরাও হতে পারেন। বাট আমরা সবসময় এনকারেজ করে থাকি যে স্টুডেন্টের প্যারেন্টস স্পন্সর করলে সবসময় বেটার একটা আউটপুট পাওয়া যায়। সো প্যারেন্টস ইজ দ্য বেস্ট অপশন আই বিলিভ। কানাডাতে উচ্চশিক্ষার জন্য ব্যাংকে কত টাকা থাকা উচিত এবং সেটা কতদিন আগে থেকে থাকা দরকার? ওকে, ইট ডিপেন্ডস যে আপনি আসলে কোন লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন। যদি আপনি ব্যাচেলর লেভেলে পড়াশোনা করতে যাচ্ছেন, বর্তমান সময়ে আমরা বলবো যে কোথায় 1 কোটি টাকার মতো থাকাটা সবচেয়ে বেস্ট। অফকোর্স এটা আপনার প্যারেন্টসের অ্যাকাউন্টে থাকলে সবচেয়ে বেশি ভালো হয়, এবং আমরা নিশ্চিত করতে চাই যে 6 থেকে 8 মাস ধরে টাকাটা যদি থাকে তাহলে সেটা অ্যাম্বাসির কাছে গ্রহণযোগ্যতা পাওয়া যায়। আর যদি আপনি মাস্টার্স করার জন্য যদি যেতে চান কানাডাতে, সেক্ষেত্রে 70 to 80 লাখ। আর আপনি যদি আপনার স্পাউস দিয়ে যদি যেতে চান বিশেষ করে, সেক্ষেত্রে আমরা বলবো নিয়ার অ্যাবাউট 1 crore কিংবা 1 crore 20 লাখ টাকা হলে সবচেয়ে বেটার হয়। অফকোর্স এটা 6 থেকে 8 মাস রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। ওকে, স্পাউস নিয়ে কেউ যদি কানাডাতে যেতে চায় বা ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে, তাহলে কি কি অ্যাডিশনাল ডকুমেন্ট তাদের প্রয়োজন? ক্যানাডিয়ান ইমিগ্রেশন দেখতে চায় আপনি যাকে নিয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে নিয়ে যদি আপনি যদি যেতে চান, সেক্ষেত্রে উনি আপনার লিগাল হাজব্যান্ড কিংবা লিগাল ওয়াইফ, এটা আপনাকে প্রুভ করতে হচ্ছে। সো এটা আমরা কীভাবে প্রুভ করতে পারি? আপনার ম্যারেজ সার্টিফিকেট রয়েছে, আপনার নিকাহনামা রয়েছে, আপনার ওয়েডিং ফটোস রয়েছে। দিস ইজ মোর দ্যান এনাফ টু প্রুভ দ্যাট দ্য হি অর শি ইজ ইউর পার্টনার। আর ডিপেন্ডেন্ট চিলড্রেনের বেলায় যেটা দরকার রয়েছে, অফকোর্স দেয়ার বার্থ সার্টিফিকেট। দিস বার্থ সার্টিফিকেট উইল বি used as a further evidence that the children is your genuine children. So birth certificate is more than enough. ইউজুয়ালি কানাডাতে যদি কেউ স্টাডি পারমিট পেতে চায় তাহলে কতদিনের সময় লাগতে পারে? এটা নির্ভর করে যে আসলে আপনি কোন সময় অ্যাপ্লাই করলেন, কোন সেমিস্টারের জন্য অ্যাপ্লাই করলেন। বাট টেকনিক্যালি আমরা বলতে পারি 3 থেকে 4 মাস আগে অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেস্ট। নর্মালি ক্যানাডিয়ান ইমিগ্রেশন অফিসাররা 1.5 থেকে 2 মাসের মধ্যে স্টাডি পারমিট ভিসার ডিসিশনগুলো দিয়ে থাকেন। ওকে, তার মানে খুব বেশি একটা সময় লাগে না? নো, নট অ্যাট অল। কানাডাতে স্টাডি পারমিট ভিসার জন্য ইন্টারভিউ ফেস করতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা হেল্প করে থাকেন? এখনো পর্যন্ত since I started working with the Canadian study abroad journey, I never faced, none of my students face the interview, because আমরা সবসময় চেষ্টা করি এম্বাসির রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে ডকুমেন্টগুলো সাবমিট করার জন্য। সো ভিসা অফিসার যদি তার প্রয়োজন অনুসারে সকল ডকুমেন্ট যদি পেয়ে থাকে, তাহলে তো এডিশনাল ইন্টারভিউর জন্য প্রয়োজন নেই। এখনও পর্যন্ত আমার কোনো স্টুডেন্টের ইন্টারভিউ হয়নি, আমি আশা করছি ইন ফিউচারেও হবে না, বিকজ ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস হাইলি স্কিলড টু প্রসেস ক্যানাডিয়ান স্টাডি পারমিট ভিসা, স্পেশালি ফর দ্য বাংলাদেশি স্টুডেন্ট। গ্রেট। সো ভাইয়া, সর্বোপরি যে জিনিসটা জানতে চাই, কেন বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য কানাডাতেই যেতে হবে? Well, Canada is known as the land of opportunities. So, of course, এখানে হিউজ অপরচুনিটিস রয়েছে অ্যাজ এ বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে। আপনি কোয়ালিটি অফ এডুকেশন পাচ্ছেন, রিজনেবল টিউশন ফিসের মাধ্যমে আপনি স্কলারশিপ পাওয়ার সুযোগ কিন্তু রয়েছে, আপনি আপনার স্পাউসকে নিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছেন, পড়াশোনা চলাকালীন সময় আপনি পার্ট টাইম জব করার সুযোগ পাচ্ছেন, আপনার পড়াশোনা ব্রেকে আপনি কিন্তু ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। মোস্ট ইম্পর্টেন্টলি, পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় আপনি কিন্তু স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পাচ্ছেন। ইন অ্যাডিশন, আপনি যখন পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন, সেক্ষেত্রে আপনি আপনার বাবা মাকেও কিন্তু কানাডাতে স্থায়ীভাবে বসবাস করার কিন্তু সুযোগ কিন্তু করে দিতে পারছেন। সো এই বিষয়গুলোকে যদি আমরা কনসিডার যদি করে থাকি, কানাডা উড বি দ্য ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন ফর আওয়ার বাংলাদেশি স্টুডেন্ট। থ্যাংক ইউ ভাইয়া, এই বিষয়ে আমাদের এত কিছু তথ্য দেওয়ার জন্য। ইউ মোস্ট ওয়েলকাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েলকাম মি ইউর সেশন। থ্যাংক ইউ। সো ভিউয়ার্স, কানাডাতে উচ্চশিক্ষা কি আপনাদের পছন্দ হয়েছে, নাকি আপনাদের পছন্দের জন্য অন্য কোনো দেশ রয়েছে? আপনারা উচ্চশিক্ষার জন্য কোন দেশে যেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।